ধনীর আয় কর বাড়ছে আগামী বাজেটে। ৩৬.৫ লাখের বেশি বার্ষিক আয়ে কর বেড়ে ৩০%। ঈদুল আজহার আগেই শ্রমিকদের বেতন বোনাস দেয়া হবে, ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত। রপ্তানি বাড়াতে প্রণোদনার বিকল্প উপায় খুঁজছে সরকার। রপ্তানি নীতিমালার খসড়ায় নীতিগত অনুমোদন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অবশেষে ধনীর আয়ে কর বাড়াচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আসছে বাজেটে ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার ৫% বাড়িয়ে ৩০% করছে সংস্থাটি। কর্মকর্তারা জানিয়েছেন, কারো আয় বছরে ৩৬.৫ লাখের বেশি হলে দিতে হবে ৩০% আয়কর। এমন সিদ্ধান্তে মিলেছে প্রধানমন্ত্রীর অনুমোদন। ব্যক্তি আয়করের সর্বোচ্চ হার ৩০% ছিল দীর্ঘদিন। করোনার সময় তা কমিয়ে ২৫% করে এনবিআরের বর্তমান প্রশাসন। দাতা সংস্থা আইএমএফ এর রাজস্ব বাড়ানোর চাপ, অভ্যন্তরীণ সমালোচনা সহ নানা কারণে সর্বোচ্চ হার আগের অবস্থায় নিচ্ছে সংস্থাটি। বর্তমানে ৩.৫ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হয় না। পরের ১ লাখে ৫%, এর পরের ৩ লাখে ১০%, তারপরে ৪ লাখে ১৫% এবং পরের ৫ লাখে ২০% কর। এর বেশি আয় হলে কর ২৫%। এনবিআর এর সিদ্ধান্ত আসছে বাজেটে। ১৬.৫ থেকে ৩৬ লাখ টাকা আয়ে কর হবে ২৫%, তার বেশি আয়ে কর হবে ৩০%। এখন আমাদের ৫টা স্ল্যাব আছে, আপনি সেটাকে 10টা স্ল্যাব করেন দরকার হলে, কিন্তু আপনি ইনকাম গ্যাপগুলোকে আরেকটু ওয়াইডেন করেন। আমি অবশ্যই মনে করি যে ৫ লাখ কেন ১০ লক্ষ টাকা করমুক্ত সীমা হওয়া উচিত। বিকজ যারা আপনার ১০ লক্ষ টাকা আয় করছে, তাদের থেকে আপনার যে কালেকশন হয় তার থেকে বেশি আপনার এই 25%-এর ওখানে হিউজ কালেকশন হচ্ছে। আপনি সেখানে যদি 1% 2% বাড়ান, এখানে ১০ লক্ষ টাকার যে আয়টা হবে সেটা আপনার জন্য কোনো আসে যাবে। দেশে আয়, ভোগ ও সম্পদ বৈষম্য এখন চরমে। অন্যদিকে সরকারের কোষাগারেও টান। এসব বিষয় বিবেচনায় কর হার বাড়াচ্ছে এনবিআর। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চবিত্তের কর হার বাড়ালে আদায় বাড়বে, তবে সঠিক কর আদায়ে ফাঁকি ঠেকানোর ব্যবস্থা নিতে হবে। অটোমেশনের পাশাপাশি আয়ের সাথে ব্যয় মিলিয়ে দেখতে হবে। এনফোর্সমেন্ট, আমার যদি ভয় থাকে যে আমি যদি না দেই তাহলে আমার পানিশমেন্টটা এরকম হবে যে যেটা নাকি আমি যেটুকু ফাঁকি দিলাম তার থেকে বহুগুণ হবে, কেবলমাত্র তখনই আমার মধ্যে কিন্তু ভয় আসবে। গবেষকদের হিসেবে ২০২০-২১ অর্থ বছরে ১৬ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন এমন উচ্চবিত্ত করদাতা প্রায় ৯০,০০০। কর দেন প্রায় ২,০০০ কোটি টাকা, যা মোট ব্যক্তি আয়করের ৩০%। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। জাতীয় অর্থনৈতিক পরিষদে বৃহস্পতিবার এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রস্তাবিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে ১,৬৫,০০০ কোটি এবং বৈদেশিক ঋণ থেকে ১ লাখ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ৭০,৬৮৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। দ্বিতীয় বড় খাত জ্বালানি ও বিদ্যুৎ বিভাগ, বরাদ্দ ৪০,৭৫১ কোটি টাকা। এর পরের অবস্থানে থাকা শিক্ষা খাত পাচ্ছে ৩১,৫২৮ কোটি টাকা। নতুন এডিপিতে উন্নয়ন সহযোগীদের মাধ্যমে আসা বিদেশি ঋণ অনুদানের পরিমাণ বাড়ছে। কোরবানি ঈদের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসের পুরো বেতন ও উৎসব ভাতা পরিশোধ করা হবে। সম্ভব হলে জুন মাসের বেতনও পরিশোধের তাগিদ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। সকালে শ্রম ভবনে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের পর এই তাগিদ দেন মন্ত্রী। তিনি জানান, যানজট এড়াতে ঈদের আগে তৈরি পোশাক কারখানাগুলো সমন্বিতভাবে ছুটির সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা শ্রমিকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের দাবি তোলে শ্রমিক পক্ষ। একই সঙ্গে শতভাগ কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়নের তাগিদ দেয়া হয়, তবে পোশাকের আশানুরূপ দাম না পাওয়ার কথা জানায় মালিক পক্ষ। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ সহ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও শ্রমিক প্রতিনিধি হিসেবে ৬টি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
মূল্যস্ফীতি বা হলে পরে কিন্তু বেতন বাড়ানোর ফলেও কিন্তু শ্রমিকরা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, এইটাই বাস্তবতা। আর একটা হচ্ছে যে মালিকরাও যে খুব একটা ভালো অবস্থা সেটা আমি বলবো না, কারণ তারা সিএম পায় নাই। যারা ব্র্যান্ডদের কথা ছিল তারা বাড়িয়ে দেবে, সেটা কিন্তু বাড়ায় নাই, যার ফলে মালিকরাও এই বেতন দিতে তারাও মানে খুব হচ্ছে। মালিক পক্ষ স্বপ্রণোদিতভাবে এটা তারা অ্যাকসেপ্ট করেছে। আমরা আশা করব গত ঈদে যেভাবে সুন্দর ঈদ উদযাপন করেছে শ্রমিকরা, একইভাবে এই ঈদুল আজহাতেও ইনশাল্লাহ তারা তাদের ঈদ উদযাপন আনন্দের সুন্দরভাবে করবে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে আগামী বছর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সব কাজ ডিজিটালাইজ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বুধবার রাজধানীতে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে একথা বলেন তিনি। অপর এক অনুষ্ঠানে কৃষি মন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে উপকৃত হবেন দেশের কৃষকরা। ব্যবসা বাণিজ্যের নানা খাতে সেবা পেতে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ অনেক দিনের। ব্যবসায়ীদের অনেক সেবা নিতে এখনও একাধিক অফিসে ঘুরতে হয়। বিশেষ করে আমদানি রপ্তানি সহ বিভিন্ন সনদ নবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে হয় প্রতিনিয়ত। এতে বাড়তি খরচ সহ সামগ্রিক উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে বলে দাবি উদ্যোক্তাদের। সেলফ কন্ট্রাডিক্টরি হয়, ওনাদের একটা ডিপার্টমেন্ট একরকম বলে, আরেকটা ডিপার্টমেন্ট আরেকরকম বলে। তো এগুলো নিয়ে আমাদের ঘুরতে হয়, সমন্বয় করতে হয়, ওনার রিকোয়ারমেন্টের সাথে আরেকজনের রিকোয়ারমেন্টের আপনার গ্যাপগুলোকে কোনোভাবে মিটিগেট করতে হয়, নানান ধরনের আপনার হয়রানি হয়। সহজে সেবা পেতে ব্যবসায়ীদের জন্য ইনোভেশন শোকেজিং এর আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানান, সম্পূর্ণ ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি কমবে ব্যবসায়ীদের। আমরা উদ্ভাবনটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে সেই উদ্ভাবিত প্রক্রিয়াকে, সেবাটাকে আমরা যদি ই-কমার্স মানে ডিজিটাইজ করতে পারি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, তাহলে আমাদের অনেক মানে পজিটিভ কাজ আমরা ইনশাআল্লাহ করতে পারব। বাণিজ্যের পাশাপাশি উদ্ভাবনী কাজের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তাকে সমৃদ্ধ করতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান কৃষিমন্ত্রী। কৌশলগত জ্ঞানের প্রয়োজন, সেটা যদি তাদের হাতে কলমে না হলেও মুখে বলে দিয়ে শিখিয়ে দেওয়া হয়, তাহলে উৎপাদন যদি তারা তাদের ভূমিকা রাখতে পারে এবং তাদের নিজের ঘরের গোড়া আরো সমৃদ্ধ হবে। আগামী বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন কৃষিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রপ্তানি বৃদ্ধিতে প্রণোদনার বিকল্প উপায় খোঁজা হচ্ছে। এজন্য বিশেষ কিছু পরিবর্তন এনে রপ্তানি নীতিমালা প্রণয়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি নীতি 2024-27 এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নীতি চূড়ান্ত অনুমোদন হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান। তিনি জানান, রপ্তানি নীতির খসড়ায় নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানি খাতে সংস্পৃক্ত করতে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে। 2024 থেকে 2027 সাল পর্যন্ত সময়কালে শেষ বছরে $110 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে রপ্তানি নীতিতে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত বৈঠকে টিসিবির খোলা বাজার থেকে পণ্য কেনার সুযোগ আরও 1 বছর বাড়ানো হয়েছে। যে চ্যালেঞ্জগুলো আমরা কোথায় কোন কোন সেক্টরগুলোতে আমাদের প্রাধান্য দিতে হবে, কোনগুলো আমাদের ব্র্যান্ডিং করতে হবে দেশের বাইরে আমাদের পণ্যগুলি, সেগুলি এই রপ্তানি নীতিমালা 24 থেকে 27 যে রপ্তানি নীতিমালা সেগুলিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্মার্ট ও ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার বৃদ্ধির সঙ্গে বাড়ছে সেমিকন্ডাক্টরের মতো ন্যানোচিপের চাহিদা। 2030 সাল নাগাদ এর বিশ্ব বাজার $1 ট্রিলিয়ন ছাড়াবে। তাই রপ্তানি আয় বাড়াতে এ ধরনের শিল্প গুরুত্বপূর্ণ বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এজন্য সেমিকন্ডাক্টর পলিসি করা যেতে পারে বলে মনে করেন তিনি। বুধবার রাজধানীর মতিঝিলে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, উদ্যোক্তাদের নীতি সুবিধা দেয়ায় বাংলাদেশ এখন টিভি, ফ্রিজ সহ ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি করছে। এ সময় জানানো হয়, সেমিকন্ডাক্টরের চিপ ডিজাইনে দেশের 4টি প্রতিষ্ঠান কাজ করছে। এ খাতে কর্মসংস্থান হয়েছে 1000-এর বেশি প্রযুক্তিবিদের। রিসার্চ ইনোভেশনে আরো মনোযোগ দিচ্ছি, স্টার্টআপে মনোযোগ দিচ্ছি। সো একদিকে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপ করা। সো এই 1 লাখ যে হাই এন্ডের ওয়ার্কফোর্স আমরা তৈরি করব, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একটা টার্গেট নিয়ে যে আগামী 5 থেকে 10 বছরের একটা টার্গেট নিয়ে 50,000 একটা পুল অফ ট্যালেন্ট অন
মাইক্রোচিপ ডিজাইনিং, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো বিশ্ব তখন বাংলাদেশমুখী হবে। শেয়ার বাজারের খবর। দরপতন অব্যাহত রয়েছে দেশের 2 শেয়ার বাজারে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক কমেছে 58 পয়েন্ট, লেনদেন হয় 526 কোটি টাকা। এই সময় দর হারিয়েছে 76 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 104 পয়েন্ট। বুধবার শুরু থেকেই দরপতনে ঢাকা স্টকের সূচক। প্রথম 35 মিনিটে প্রধান সূচক কমে 70 পয়েন্ট। এরপর সূচক কিছুটা বাড়লেও দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 58.22 পয়েন্ট, অবস্থান করছে 5515 পয়েন্টে। এছাড়া কমেছে ডিএস30 সূচক ও ইসলামী শরিয়া ভিত্তিক সূচক। ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন হয় 526 কোটি 33 লাখ টাকা শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 138 কোটি 3 লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 76 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 61টির, কমেছে 301টির এবং অপরিবর্তিত রয়েছে 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম আলিফ ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় ই জেনারেশন এবং তৃতীয় অবস্থানে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, দ্বিতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে মুন্নু সিরামিক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 104.56 পয়েন্ট, লেনদেন হয় 13 কোটি 60 লাখ টাকা শেয়ার। ইকরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্র ডলারের বিনিময় হয়েছে 117 টাকা 45 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 155 টাকা 36 পয়সায়। দর বেড়েছে ইউরোর, বিনিময় হয়েছে 133 টাকা 50 পয়সায়। দর অপরিবর্তিত। ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়েলের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 31 টাকা 47 পয়সায়। বেড়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 32 টাকা 14 পয়সায়। কুইতি দিনারের দর কমেছে, বিনিময় হয়েছে 384 টাকা 4 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 25 টাকা 11 পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।